অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি সমতার উদ্যোগে নতুন বিতর্ক, পদার্থবিজ্ঞান প্রশ্নের ত্রুটির অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। কমতে শুরু করেছে বন্যার পানি, ঘরে ফিরছে মানুষ, দুর্যোগে প্রাণহানি বেড়ে ৫৪, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ। এবং ফাইনালে ওঠার মহা লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স স্পেন। চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চ। আমন্ত্রণ চ্যানেল দেশের কথায়, সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এবারই প্রথম সারা দেশে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সরকারের ভাষ্য, এতে মূল্যায়নে প্রতিষ্ঠিত হবে সমতা, কমবে বোর্ড ভিত্তিক বৈষম্য এবং নিশ্চিত হবে স্বচ্ছতা। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের একাংশ বলছেন, প্রশ্নপত্র অভিন্ন হলেও দেশের সব অঞ্চলে শিক্ষার পরিবেশ এখনও সমান নয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশব্যাপী এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা ব্যবস্থায় মূল্যায়নের মান একীভূত করা, প্রশ্নপত্রের বৈষম্য দূর করা এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা প্রশাসনের দাবি, অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মূল্যায়নের মান আরও উন্নত হবে। আগে বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রশ্নের ধরন, কঠিনতা ও মানে পার্থক্য থাকায় ফলাফলেও বৈষম্য দেখা দিত। এখন দেশের সব শিক্ষার্থী একই মানের প্রশ্নের মুখোমুখি হওয়ায় মূল্যায়ন হবে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এই শিক্ষামন্ত্রী বর্তমান সরকার এবার এইচএসসি পরীক্ষায় এক অভিন্ন প্রশ্নে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে। এটি একটি সত্যি প্রশংসনীয় এবং একটি চ্যালেঞ্জের, একটি পরিবর্তনের একটা অঙ্গীকার নিয়ে আসছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মাঠ পর্যায়ে উঠে এসেছে ভিন্ন অভিজ্ঞতা। অনেক শিক্ষার্থীর অভিযোগ, দেশের সব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংকট, অবকাঠামো ও পাঠদানের মান এক নয়। শহরের তুলনায় অনেক গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীরা এখনও প্রয়োজনীয় শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। ফলে একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও প্রস্তুতির সুযোগ সবার জন্য সমান ছিল না। আজকে পরীক্ষা আমাদের সবারই ভালো গেছে, এটাই বলার যে কেন কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, তাই পরীক্ষা ভালো হওয়ার এটা সাধারণ কথা। সামনের বছর যারা পরীক্ষা দিবে ওদের জন্য কোনো স্ট্যান্ডার্ড নিশ্চিত থাকবে না। ওরা যদি ভালো করে পড়ে আসে তাহলেই পরীক্ষায় ভালো মতো পারবে। আর কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, আমার মনে হয় সবাই পারবে এরকমই কোয়েশ্চেন ছিল। মেধাটা যাচাই করা যাবে যেহেতু সব সেম। কেন আমরা তো সব জায়গায় শুনছি যে এখানে প্রশ্ন ফাঁস, ওখানে প্রশ্ন ফাঁস, সব জায়গায় প্রশ্ন ফাঁস হচ্ছে, মানুষ কোয়েশ্চেন নিয়ে পরীক্ষা দিয়ে ফেলতেছে। আমাদের এখানে অবশ্য আমরা এভাবে কোনো কিছু শুনি নাই বা আমাদের টিচারদের শুনি নাই। কোয়েশ্চেন তো মোটামুটি হার্ড করতেছে আমাদের যতটুকু মনে হয়। বাংলা যেরকম এমসিকিউটা অনেক হার্ড করছিল, বাট সেকেন্ড পেপারটা ইজি করছে এরকম। শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন, নতুন প্রশ্ন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে আরও সময়, মডেল পরীক্ষা এবং অনুশীলনের সুযোগ প্রয়োজন ছিল। অনেক শিক্ষকও বলছেন, অভিন্ন প্রশ্নপত্র কার্যকর করার আগে শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা গেলে এই পরিবর্তন আরও সহজ হতো। অভিন্ন প্রশ্নপত্রের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত এই মুহূর্তে হচ্ছে। তো আসলে ভালো দিক খারাপ দিক থাকবেই, যেটা সবচেয়ে বেশি ভালো এটি আমরা গ্রহণ করব। শিক্ষার্থীর জন্য একটা ভালো সুবিধা বলবো আমি, কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী সারা দেশের একই প্রশ্নপত্রের আওতায় আসা এবং একই প্রশ্নে উত্তর দিতে পারা, যেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে। অভিভাবকদের একটি অংশ বলছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সমমানের শিক্ষা, দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানো ছাড়া প্রকৃত সমতা অর্জন কঠিন। কখনো কখনো বলে রাজশাহী বোর্ডে সহজ হয়েছে, ঢাকা বোর্ডে কঠিন হয়েছে। তো যে কারণে আমার মনে হয় এবার মেধা যাচাইটা খুব ভালো হচ্ছে। এই জন্য শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে এত ব্যাপক পরিবর্তন করা ঠিক হয়নি। আর যারা মেধাবী ওরা তো অলওয়েজ মেধাবী, এই সংখ্যা কিন্তু খুবই নগণ্য। যেমন পরীক্ষা দিচ্ছে, যখন রেজাল্ট হবে, তারপরে আবার কোথাও ভর্তি হবে, সে অনুযায়ী মূল্যায়ন করা হবে। কে ভালো কে মন্দ যাচাই করা যাবে। অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে যে ওই বোর্ডে ভালো প্রশ্ন হয়েছে, ওই বোর্ডে আরেক বোর্ডে ইজি প্রশ্ন হয়েছে। সব এবার একভাবে হবে তো, সারা বাংলাদেশে একই প্রশ্ন, এবং নির্বাচন এবং যাচাইটা সুন্দর হবে। প্রথম পরীক্ষা ছিল বাংলা, ওদের সিকিউটা যা মোটামুটি ছিল, এমসিকিউটা খুবই খারাপ।
এমন হার্ড করছে যে বাচ্চারা বলছে যে বইয়ের বাইরে থেকে এসছে। বাচ্চাদের ফিজিক্স আর ম্যাথ পরীক্ষার মধ্যে যেন আরও একটা দিন বন্ধ দেওয়া হয়, কারণ সিলেবাস এত বড়, একদিনে রিভাইজ দেওয়া কোনোভাবেই সম্ভব না। বিশ্বের অনেক দেশেই অভিন্ন মূল্যায়ন ব্যবস্থা প্রচলিত রয়েছে, তবে এর সফলতা শুধু প্রশ্নপত্রের ওপরও নির্ভর করে না, বরং পাঠদানের মান, শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রস্তুতির সামগ্রিক উন্নয়নের উপর নির্ভরশীল। তাই প্রথম বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তরা বিএনএস সেন্টার ও সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা দাবি করেন টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য বৈষম্য ও দুর্ভোগ তৈরি করছে। তাই দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি ৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। সায়েন্স ল্যাবের সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগেরও দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, একটি প্রশ্নে প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ ছিল এবং অন্যটিতে ভেক্টরের উপাত্তে অসঙ্গতি থাকায় সঠিকভাবে উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে গণবিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যদি সংশ্লিষ্ট প্রশ্নে ভুল বা অসঙ্গতি প্রমাণিত হয় তাহলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পূর্ণ নম্বরও দেয়া হবে বলেও জানানো হয়। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পর দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বান্দরবানে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৭ জেলায় এখনও ১.৫ লাখের বেশি পরিবার পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখের বেশি। দুর্গতদের জন্য ১,০০০-এর বেশি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে এবং সরকার চাল, নগদ অর্থ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই নতুন করে আবহাওয়া অফিস ঢাকা সহ দেশের ১৯ জেলায় আজ ঝোড়ো হাওয়া সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। সেই সাথে নদীবন্দরগুলোতে রয়েছে সতর্কতা। দর্শক, সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছেন সহকর্মী ফুয়াদ মনি তালুকদার। প্রিয়াঙ্কা, আপনি যেমনটা বলছিলেন, সুনামগঞ্জে গতকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সুনামগঞ্জের নিম্নাঞ্চল, এই যে বন্যায় যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে আশঙ্কা ছিল সেটা অনেকটাই কমে গেছে। সুনামগঞ্জের ইতিমধ্যেই সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সুনামগঞ্জের সুরমা নদীর ১৬ পয়েন্টে এই বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের সাথকে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের কুশিয়ারায় ৫ সেন্টিমিটার দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জে এই যে নদীর যে নদীতে পানি আসলে আজকে থেকেই অনেকটা এই পানি কমতে শুরু করেছে এবং এই আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হকের সঙ্গে। তিনি যেমনটা জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাত এবং যদি উজান থেকে পাহাড়ি ঢল নেমে না আসে সুনামগঞ্জের যে বন্যার যে সংখ্যা ছিল সেটা আসলে অনেকটাই না হওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয়াঙ্কা, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ ফুয়াদ। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি ও সেখানকার ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ।
আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার খানকানা 1 নম্বর ওয়ার্ডে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের বাঁশখালী যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যার অংশবিশেষ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার 16টি উপজেলার মধ্যে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা। বাঁশখালী 14টি ইউনিয়ন, একটি পৌরসভা ও প্রায় 60% এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, যেখানে 4,519টি বসতঘর এবং প্রায় 350 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে সাতকানিয়া ইউনিয়ন 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উপজেলা গঠিত। এই সাতকানিয়া উপজেলায় প্রায় 85% এলাকা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে 2,480টি বসতঘর, 127 কিলোমিটার সড়ক এবং 9টি সেতু ও একটি কালভার্ট। বন্যার দুর্যোগে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় 3 জনের করে 6 জনের মৃত্যু হয়েছে। এই ছিল চট্টগ্রামের বাঁশখালী খানকানা ইউনিয়নে থেকে আমার কাছে সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ তাপস। দর্শক, হবিগঞ্জ থেকে সহকর্মী সুশীল দাস জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। প্রিয়াঙ্কা, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ওই হবিগঞ্জের কোয়াই নদীর বাঁধ ভেঙে প্রায় 30টি গ্রামের জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং পানিতে চরম দুর্ভোগ ঘটছে। এবং ওই হবিগঞ্জের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ আর্থিক সহায়তা ও ত্রাণ সহায়তা করছে এবং আমাদের মাননীয় হুইপ সাহেব JK ঘোষ MP সেও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। এবং গত 2 দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে হবিগঞ্জে পানি কমতে শুরু করেছে। এই ছিল আমার সাথে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সুশীল দাস আপনাকে। সংস্কারের পরিবর্তে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় পরিবর্তন আনতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। আজ সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের উপর কোনো ধরনের আন্তর্জাতিক বা কূটনৈতিক চাপ নেই। তবে সরকার চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের আদেশ সবারই মেনে চলা উচিত। কেউ সেই নির্দেশনা অমান্য করলে তার দায় সরকারের নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নির্বাচনের আগে স্পষ্টভাবে বলেছে, এমনকি সরকার গঠনের পরও বলেছে, আমি তারিখটা সম্পর্কে নিশ্চিত নই, 17 বা 19 অক্টোবর পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। ফলে পুরো জেলার সঙ্গে সারা দেশের বাস চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এর আগে সোমবার সন্ধ্যায় কয়েক ঘন্টার জন্য সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত 8টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে আজ থেকে শ্রমিকদের একটি অংশ কর্মবিরতিতে যাওয়ায় অভ্যন্তরীণ সহ অধিকাংশ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন ও আয় ব্যয়ের হিসাব প্রকাশের দাবি ঘিরেই এ বিরোধের সৃষ্টি হয়েছে। এটা আমাদের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। আমরা ঢাকায় যাওয়া লাগবে, আমাদের কাজ আছে, যার কারণে আমরা এই যে জানি না চলে আসছি, আসার পরে এখন দেখতেছি সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। আমরা ডিসি অফিসের সামনে গেছিলাম আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে কমিটি করার জন্য, আমাদেরকে মালিক অফিস থেকে হুমকি দেওয়া হয়েছে। একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের, যার মাধ্যমে সাধারণ সদস্যরা যাদেরকে নেতা মেনে নির্বাচিত করবে তারাই নেতৃত্ব দিবে এই সংগঠনের। দর্শক, রাজশাহী থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ।
আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর যে সিরোয়েল বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালের। গতকালকে সন্ধ্যা থেকে সিরোয়েল বাস টার্মিনাল এবং রাজশাহীর সাথে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে শ্রমিকদের দাবি যে এখানে যে কমিটি করা হয়েছিল তাদের শ্রমিক ইউনিয়নের সেই বাস শ্রমিক ইউনিয়নের কমিটিটা গত 2 মাস আগে ডিসি সাহেব বলেছিল নিজের দায়িত্ব নিয়ে যে হচ্ছে এই কমিটি দ্রুত করা হবে, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এই নতুন কমিটি করা হয়নি বলে যারা শ্রমিক আছে বাস শ্রমিক তারা আন্দোলন করছে এবং তাদের দাবি যে পূর্বে যেসব তাদের দেনা পাওনাগুলো ছিল, যে আদায়গুলো ছিল, সেই আদায়ের হিসাবও তারা পায়নি। তো এদিকে এই বাস চলাচল বন্ধ থাকায় যারা যাত্রী আছে তারা চরম দুর্ভোগের ভিতরে পড়েছে। রাজশাহী থেকে দূরপাল্লার বাস যাচ্ছে না, অটোতে করে ভেঙে ভেঙে তারা নাটোর হয়ে সিরাজগঞ্জ হয়ে ভেঙে ভেঙে তারা যাচ্ছে। তো এই ছিল রাজশাহীর বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ চিত্র। ধন্যবাদ রাজু আপনাকে। সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে রাখা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে 17 সদস্যে সম্প্রসারণের সুযোগও রাখা হয়েছে। সংসদে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার সংবিধানের 15 সংশোধনী বাতিল এবং প্রয়োজনীয় সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য এবং এ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে বিশেষ কমিটি হবে আলোচনার প্রধান প্ল্যাটফর্ম। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা 15 সংশোধনী বাতিল করতে চাই এবং 15 সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা 15 সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। গণভোটে জনগণের দেওয়া সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরকার সরে আসায় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ওয়াকআউট পরবর্তী ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এ কথা বলেন। এ সময় জনগণের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিরোধী জোটের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার মানবেন, জনগণের অভিপ্রায় এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না, গণভোটকে অস্বীকার করবেন। আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র লড়ে যাব ইনশাআল্লাহ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশে উত্তরণ নিশ্চিত করতে আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম এবং ইকোসকের উচ্চ পর্যায়ের অধিবেশনে তিনি বলেন, ক্রমবর্ধমান ঋণ ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈদেশিক উন্নয়ন সহায়তা কমে যাওয়া, ডিজিটাল বৈষম্য এবং সাশ্রয়ী অর্থায়নের সীমিত সুযোগ এলডিসিগুলোর উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবেলায় তিনি সহজ শর্তে ও স্বল্প সুদে উন্নয়ন অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজ প্রাপ্য জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি সহ 5টি অগ্রাধিকারমূলক প্রস্তাব তুলে ধরেন। Reaffirms its unwavering commitment to the 2030 Agenda for Sustainable Development and the Doha Programme of Action, which together constitutes the guiding framework for advancing sustainable, resilient development and smooth graduation in LDCs.
ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাত 1টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ম্যাচটি হয়ে উঠেছে দুই ভিন্নধর্মী ফুটবল দর্শনের সংঘর্ষ। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে ও মাইকেল অলিসেকে নিয়ে গতি নির্ভর পাল্টা আক্রমণে ভরসা রাখছে ফ্রান্স। আর রদ্রি, পেদ্রি ও লামিনে ইয়ামালকে কেন্দ্র করে বল দখল, দ্রুত পাসিং এবং দলীয় সমন্বয়ের ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখতে চায় স্পেন। সাম্প্রতিক বছরগুলোতে বড় আসরে স্পেনের কাছে হতাশার স্মৃতি মুছে প্রতিশোধ নিতে মরিয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন চাইছে আরেকটি বিশ্ব শিরোপার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে। এই ম্যাচে জয়ী দল বিশ্বকাপের ফাইনালে খেলবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে। বাংলার ফুটবলের ইতিহাস স্বাধীনতার পরের সময় কিংবা ঢাকার স্টেডিয়াম পাড়ার উন্মাদনার কথা মনে করি, অথচ তারও বহু আগে ব্রিটিশ আমলে ঢাকার মাঠে গড়ে উঠেছিল এক অন্যরকম ফুটবল সংস্কৃতি। সেই ফুটবল ছিল কেবল একটি খেলা নয়, আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং সাংস্কৃতিক প্রতিদ্বন্দ্বিতার ভাষাও। বিস্তারিত প্রতিবেদনে। আজকের বাংলাদেশের ফুটবল নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে, কিন্তু ভবিষ্যতের সেই পথ চলার অনুপ্রেরণা লুকিয়ে আছে শতবর্ষ আগের সেই ইতিহাসেই। একদিকে ব্রিটিশ শাসনের প্রভাব, অন্যদিকে কলকাতা কেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে পূর্ববঙ্গের তরুণদের নীরব প্রতিরোধ। এই দুইয়ের মিলনস্থল হয়ে উঠেছিল ঢাকা। দেশভাগের বহু আগেই ঢাকা ছিল ভারতীয় ফুটবলের অন্যতম শক্তিকেন্দ্র। ওয়ারি, ভিক্টোরিয়া, তাজহাট কিংবা ঢাকা মোহামেডানের মতো ক্লাবগুলো শুধু ট্রফি জেতেনি, গড়ে তুলেছিল একটি আত্মবিশ্বাসী ক্রীড়া সভ্যতা। এমনকি ভারতের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফির ধারণাও এসেছিল ঢাকার ক্রীড়া সংগঠকদের কাছ থেকে। 1911 সালে মোহনবাগানের ঐতিহাসিক IFA শিল্ড জয়ী দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন পূর্ববঙ্গের সন্তান। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও কলকাতার ক্লাবগুলোতে পূর্ববঙ্গের খেলোয়াড়দের প্রায়ই উপেক্ষিত হতে হতো। সেই বাস্তবতা থেকেই জন্ম নেয় পূর্ববঙ্গের নিজস্ব ক্লাব সংস্কৃতি। ঢাকার মাঝে ওয়ারি ও ভিক্টোরিয়ার দ্বৈরথ ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। পল্টন ময়দান তখন শুধুই একটি মাঠ ছিল না, ছিল শহরের সামাজিক ও সাংস্কৃতিক মিলন কেন্দ্র। 1937 সাল ছিল ঢাকার ফুটবলের ইতিহাসের এক অবিস্মরণীয় বছর। ইংল্যান্ডের খ্যাতনামা অপেশাদার দল আইলিংটন করিন্থিয়ান্স ভারত সফরে এসে বড় বড় দলকে হারালেও ঢাকার স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশের কাছে পরাজিত হয়। দেশভাগের পর রাজনৈতিক সীমানা বদলে যায় ফুটবলের মানচিত্র। কিন্তু ইতিহাসের পাতা বলছে বাংলাদেশের ফুটবলের শেকড় অনেক গভীরে প্রথিত। সেই শেকড়ের নাম ওয়ারি, ভিক্টোরিয়া, তাজহাট, ঢাকা মোহামেডান আর একদল স্বপ্নবাজ তরুণ যারা ফুটবলকে শুধু খেলা নয়, আত্মমর্যাদার প্রতীক বানিয়েছিলেন। পেশায় ছিলেন ফার্মাসিস্ট। গোছানো সংসার, হঠাৎ মরণ ব্যাধি, ক্যান্সার এলোমেলো করে দেয় জীবন। চিকিৎসার জন্য শেষ সম্বল বসত ভিটা বিক্রি করেছেন। স্বামী নেই, একমাত্র ছেলের পক্ষেও ব্যয়বহুল চিকিৎসা খরচ চালানো অসম্ভব। 15 লাখ টাকার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন আশুলিয়ার নুরুন্নাহার বেগম। বাঁচতে চান তিনি। সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আকুতি তার কণ্ঠে। প্রতিনিধি মৃদুলধর ভাবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। এক সময় সাজানো গোছানো সংসার ছিল। ফার্মাসিস্ট পেশায় নিয়োজিত থাকায় ছিল না কোনো অভাব অনটন। হঠাৎ মরণ ব্যাধি, ক্যান্সার ওলটপালট করে দেয় তার জীবন। চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে স্বামীর স্মৃতি জড়ানো শেষ আশ্রয় বসতঘরটি। আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকায় একটি ভাড়া বাসায় দুর্বিষহ জীবন কাটছে নুরুন্নাহারের। শরীরের যন্ত্রণার চেয়ে বড় কষ্ট চিকিৎসার খরচ চালাতে না পারা, তাই তার কণ্ঠে এখন করুণ আকুতি। মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা উনি শাসন সালাউদ্দিন বাবু প্রশাসনের কাছে আকুল আবেদন করছি যে আমাকে আপনারা সবাই
সহযোগিতা করেন, আমি যেন নতুন জীবন আবার ফিরে পাই, আমি যেন আবার দাঁড়াতে পারি আপনাদের সবার সহযোগিতায়, আমি যেন আবার ঘুরে দাঁড়াতে পারি, আমার অসুস্থ পর্যন্ত চিকিৎসা করতে পারি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেও মায়ের চিকিৎসার জন্য নিজের লেখাপড়া ছেড়ে কাজে নেমেছেন। মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন 15 লাখ টাকা, কিন্তু ব্যয়বহুল এই খরচ চালানোর সামর্থ্য তার নেই। এই অবস্থায় চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিবেশীরা। 3 বছর যাবৎ আম্মু আমার বিছনা থেকে উঠতে পারে না, মাজা থেকে পা পর্যন্ত পুরোটাই প্যারালাইজড হয়ে আছে। তো এর পিছনে চিকিৎসা করতে করতে আমাদের বাড়ি ভিটা যা আছে সব বেচতে হয়েছে, তবুও এখনো চিকিৎসা শেষ হয় নাই। আরো 3-4টা সার্জারি বাকি আছে, তো আমরা আর পারতেছি না। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মাকে আপনারা একটু বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে উনি যেন একটু সুদৃষ্টি দেয় এবং ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবু উনিও যেন এই বিষয়টা একটু দেখেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ক্যান্সার রোগীদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা রয়েছে, আবেদন করলে সহায়তার ব্যবস্থা করা হবে। সাভার উপজেলা পরিষদে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি অনুদানের বিধান রয়েছে, অর্থাৎ যারা দুরারোগ্য রোগে আক্রান্ত, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, তারা যদি আবেদন করে তাদের আবেদনটা আমরা খুব দ্রুত প্রসেস করে এবং সঠিকতা যাচাই করে তাদেরকে একটা আর্থিক সহায়তা করা হয়। এই সহায়তার পরিমাণ 50,000 টাকা। এছাড়াও তিনি যদি আবেদন করেন তাহলে আমরা এই বিষয়টি অতি দ্রুততার সাথে এটা আমরা প্রসেস করে তাকে সাহায্য দেওয়ার চেষ্টা করবো আমরা। চিকিৎসকদের মতে নুরুন্নাহারকে সুস্থ করতে জরুরি ভিত্তিতে 3টি অস্ত্রোপচার প্রয়োজন, খরচ পড়বে প্রায় 15 থেকে 20 লাখ টাকা। মানবেতর জীবন কাটানো নুরুন্নাহারকে নতুন জীবন দিতে পারে সরকার ও বিত্তবানদের সহায়তা। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি সমতার উদ্যোগে নতুন বিতর্ক, পদার্থবিজ্ঞান প্রশ্নের ত্রুটির অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। কমতে শুরু করেছে বন্যার পানি, ঘরে ফিরছে মানুষ, দুর্যোগে প্রাণহানি বেড়ে 54, 7 জেলায় ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষ। এবং ফাইনালে ওঠার মহা লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স স্পেন, চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চ। বাস শ্রমিকদের কর্মবিরতি, রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, কমিটি ও আয় ব্যয়ের বিরোধে অচল অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। এবং সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, শুরু হবে সংবিধান পর্যালোচনা, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা বিরোধী জোটের। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।